আসসালামু আলাইকুম। আমি জান্নাত আফরিন আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সালোক সংশ্লেষণ টপিকস নিয়ে। তো আজকে সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করব। সালোক সংশ্লেষণ আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে খুব ছোট থেকে আমরা প্লে নার্সারি 1, 2 সব কিছু থেকে আমরা পড়ে আসি। আমরা প্রথমে পড়তাম হচ্ছে সাধারণ জ্ঞান বইয়ে, যে ছোট ছোট যেখানে বিজ্ঞানগুলো ছিল সেখানে জানতাম যে উদ্ভিদ কি প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এটি আমরা জেনে এসেছি, কিন্তু তখন কি তোমাদের কারো মনে প্রশ্ন জেগেছিল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি বা এটা কিভাবে হচ্ছে? তো আমার মনে হয় আজকে আমাদের সেই সময়টা এসে গেছে আমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে জানার। তোমরা হয়তো অষ্টম শ্রেণীর বইয়ে একটু একটু সালোক সংশ্লেষণ সম্পর্কে ধারণা পেয়েছো। আজকে আমি আরেকটু ডিটেলস তোমাদের কাছে আলোচনা করব। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা সামারি হিসেবে সবাই জানি যে উদ্ভিদ পানি, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো নিয়ে খাদ্য প্রস্তুত করে থাকে। সালোক সংশ্লেষণ সম্পর্কে এতটুকু একটা ধারণা আমাদের সবার মাঝে আছে। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাদ্যটি উৎপন্ন করে থাকে, এই খাদ্যটি কি? এই খাদ্যটি হচ্ছে গ্লুকোজ, শর্করা। সালোক সংশ্লেষণের আমরা সমীকরণটি যদি দেখি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু হচ্ছে পানি তৈরি করে গ্লুকোজ। গ্লুকোজ 6 অণু পানি আর হচ্ছে 6 অণু অক্সিজেন। তো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি থেকে উদ্ভিদ যে তৈরি করতেছে গ্লুকোজ, এটাই হচ্ছে উদ্ভিদের তৈরিকৃত খাদ্য। তো এই সমস্ত বিক্রিয়াটি কিন্তু উদ্ভিদ দেহে তখনই সংঘটিত হবে যখন এখানে একটি রাঁধুনি থাকবে। আমরা কোনো কিছু রান্না করতে গেলে তো আমাদের রাঁধুনি লাগে নাকি? সব উপকরণ আমি জমা করে রেখেছি, ভাত এনেছি, ডাল এনেছি, চাল এনেছি, সব এনেছি, কিন্তু রান্না করতে হবে। তো আমি তো রান্না করতে পারি না, রান্না না করা পর্যন্ত তো খেতে পারবো না। তাহলে এই রান্নাটা করার জন্য যে রাঁধুনিটাকে লাগবে সে হচ্ছে ক্লোরোফিল। এখন ক্লোরোফিল তো রান্না করবে, ক্লোরোফিল তো রান্নার জন্য প্রস্তুত, কিন্তু কিসের সাহায্যে রান্না করছে? উপাদান তো আছে রান্নার জন্য। এখন আমাদের লাগবে সূর্যের আলো। তাহলে এই যে সমস্ত বিক্রিয়াটি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি থেকে ক্লোরোফিল সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করছে গ্লুকোজ অর্থাৎ শর্করা। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটির মাধ্যমে আমরা জানতেই পারছি যে সূর্যের আলো তো আমাদের মাস্ট লাগছে। এটা জানাই যাচ্ছে যে সূর্যের আলো মাস্ট লাগছে। এখন 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সমগ্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে দুভাগে ভাগ করেছে। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটি হচ্ছে অন্ধকার পর্যায় অথবা নিরপেক্ষ পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়ে বোঝাই যাচ্ছে যে আলোক নির্ভর পর্যায়ে মাস্ট বি নিডেড লাইট, আলো আমাদের অবশ্যই লাগছে এই আলোক নির্ভর পর্যায়ে। তাছাড়া আলো যদি না থাকে আলোক নির্ভর পর্যায়ে আমরা কোনো কিছু খাদ্য তৈরি করতে পারবো না। তো আমরা আলোক নির্ভর পর্যায়টা দেখি, আলোক নির্ভর পর্যায়ে কি হচ্ছে। আমি একটি এখানে পাতা আর্ট করলাম। এই যে এটা পাতা, উদ্ভিদ তো তার খাদ্য তৈরি করে পাতার মধ্যে। উদ্ভিদ যে পানিটি মূলরং দিয়ে শোষণ করে নিল, সেই শোষণকৃত পানিটি জাইলেমের সাহায্যে উদ্ভিদ তার সর্বোচ্চ চূড়ায় পাতার মধ্যে পৌঁছে দিল। পাতার মধ্যে পানি আসলো। এখন এই যে পানিটা আসলো পাতার মধ্যে, এটি যখন সূর্যের আলো, এখানে একটি সূর্য দেখি আমরা, এই যে সূর্যের আলোগুলো যখন ফোটন হয়ে ফোটন আকারে ছোট ছোট কণার মাধ্যমে ফোটন আকারে যখন এই পাতায় উপস্থিত পানির মধ্যে আসবে, তখন এই পানিটি ভেঙে গিয়ে অক্সিজেন আয়ন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনে পরিণত হবে। এই পানিটি তাহলে ভেঙে গিয়ে সূর্যের আলো ফোটন আকারে আসে এবং পানিটি ভেঙে গিয়ে কি তৈরি করলো? অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন। এখন এই তিনটি কি করে? অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে আমাদের কাছে চলে আসে। অক্সিজেন কি করলো? পত্ররন্ধ্রের মাধ্যমে আমাদের কাছে চলে আসলো, যেটা আমরা নিঃশ্বাসের কাজে ব্যবহার করে থাকি। হাইড্রোজেন যেটি করে থাকে, যেটি করে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নটি একটি কোএনজাইম, এখানে হচ্ছে NADP। NADPর পূর্ণ নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড
ফসফেট, এটি হচ্ছে NADP-র পূর্ণ নাম। তো NADP, NADP, এই যে হাইড্রোজেন আয়নটি এই কোএনজাইম, এটি কিন্তু এনজাইম না। যদি আমরা গুলিয়ে ফেলি NADP-কে, যদি আমরা এনজাইম বলে ফেলি তাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। NADP হচ্ছে কোএনজাইম। হাইড্রোজেন আয়নটি NADP কোএনজাইমের সাথে যুক্ত হয়ে তৈরি করবে NADPH। NADPH। এখন বাকি থাকলো ইলেকট্রন। এই ইলেকট্রনটি কি হবে? এই ইলেকট্রনটি তোমাদের বইয়ে ইলেকট্রনটি সম্পর্কে যে চক্রীয় আলোচনা রয়েছে, চক্রীয় ফটোফসফোরাইলেশন, এটি নিয়ে এখানে সেরকম কোনো আলোচনা করেনি। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে পাতার উপরে যে পানিটি বিভক্ত হয়ে গেল অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রনে, সূর্যের আলো এসে এই সমগ্র প্রক্রিয়াটি ফটোলাইসিস প্রক্রিয়া নামে পরিচিত। কি প্রক্রিয়া নামে পরিচিত? ফটোলাইসিস প্রক্রিয়া নামে পরিচিত। তো ইলেকট্রনটি কি করবে? কি চক্রীয় এবং অচক্রীয় দুটি ধরনের প্রক্রিয়া আমাদের জীবদেহে এবং উদ্ভিদ দেহে যেখানেই বলো না কোনো হয়ে থাকে। তো চক্রীয়টা আমি একটু তোমাদের সংক্ষেপে আলোচনা করে দিই। চক্রীয়টা হচ্ছে এরকম, বিভিন্ন ফটোসিস্টেমের মাধ্যমে ইলেকট্রনটি যদি নিক্ষিপ্ত হয়ে গিয়ে আবার উদ্ভিদ দেহের শরীরে এসে ফিরে আসে তাহলে সেটাই হচ্ছে চক্রীয় প্রক্রিয়া। আর যদি ইলেকট্রনটি ফিরে না আসে, বিক্ষিপ্ত হওয়া ইলেকট্রনটি যদি ফিরে না আসে তাহলেই সেটি হবে অচক্রীয়। তো আমি সেসবে যাচ্ছি না, আমি এখন বলে দেই যে ইলেকট্রনটি কি করে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে এসে একটি হচ্ছে ADP, ATP। তো এই যে ইলেকট্রনটি ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে চক্রীয় হলে ফিরে আসছে এবং অচক্রীয় মাধ্যমে চলে যাচ্ছে, এই সমগ্র প্রক্রিয়ার মাধ্যমে একটি শক্তি উৎপন্ন হয়, সেটি হচ্ছে ATP। ATP কিন্তু একটি শক্তির ইউনিট হিসেবে জীবদেহে একটি বড় ইউনিট হিসেবে কাজ করে। বিভিন্ন বিপাকীয় কাজ বলি, বিভিন্ন শ্বসন বলি, সবখানে এই ATP কিন্তু প্রয়োজন। এই ATP হচ্ছে একটি শক্তির আধার, জীবদেহে শক্তির আধারই হচ্ছে ATP। তা এই ATPটা উৎপন্ন হচ্ছে কিভাবে? এই ATP উৎপন্ন হচ্ছে ADP এর সঙ্গে যখন একটি ফসফেট আয়ন যুক্ত হচ্ছে তখনই কিন্তু ATP উৎপন্ন হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে ADPটা কি? ADP হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। এডিনোসিন ডাইফসফেটের সঙ্গে যখন আরেকটি ফসফেট যুক্ত হচ্ছে তখন তৈরি হচ্ছে ATP। তো ডাইফসফেট মানে বোঝা যাচ্ছে যে এখানে দুটো ফসফেট। আর ATPর পূর্ণ রূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এখানে একটি ফসফেট যুক্ত হয়ে যখন ATP হয়ে গেল, তো বোঝা যাচ্ছে যে এখানে ডাইফসফেট, একটি ফসফেট যুক্ত হয়ে এখানে স্বাভাবিকভাবে 3টি ফসফেট হবে। তো এই ATPটাই হচ্ছে জীবদেহের শক্তির একটি বড় আধার, যেটি জীবদেহের সবখানে কাজে লাগে। বিপাক, শ্বসন, আপনি যাই বলেন না কেন, সবখানে এই ATPটা কাজে লাগে। তো এই ছিল আমাদের আলোক নির্ভর পর্যায়। এটি হচ্ছে আমাদের আলোক নির্ভর পর্যায়। তাহলে আমরা কি জানলাম যে আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হচ্ছে? আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হচ্ছে ATP, NADPH এবং অক্সিজেন, যে অক্সিজেনটা আমরা আমাদের শ্বাসক্রিয়ার জন্য পেয়ে থাকি। আর এই অক্সিজেনটি পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে আসে। এটি হলো আলোক নির্ভর পর্যায়। এখন আমরা আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে তোমাদের এখানে সেভাবে কোনো আলোচনা করা হয়নি, তবে আলোক নিরপেক্ষ পর্যায়ে যে হালকা সামারি করে আলোচনা করেছে আমি সেটাই তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব। আলোক নিরপেক্ষ অধ্যায়টা হচ্ছে কি, যে পত্ররন্ধ্রের মাধ্যমে আমরা প্রাণীরা যখন আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি তখন হয় কি, এই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডটি পত্ররন্ধ্রের মাধ্যমে গিয়ে পাতার মধ্যে প্রবেশ করে। আর এই কার্বন ডাই অক্সাইডটি বিজারিত হয়ে তার গতিপথ নিয়ে যেভাবে খাদ্য প্রস্তুত করতে থাকে সেটি হচ্ছে আলোক নিরপেক্ষ। এখানে আলোর ভূমিকা সেভাবে নেই, তবে আলো যদি থেকেও থাকে তারপরে কোনো সমস্যা হবে না। এখন আলোক নিরপেক্ষ পর্যায়টিকে এর গতিপথ যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা 3 ধরনের গতিপথ নিয়ে দেখতে পাই। একটি হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাসো-স্লেক চক্র এবং একটি হচ্ছে ক্লাসেরিয়ান অ্যাসিড বিপাক। তো এখানে তোমাদের বইয়ে শুধু ক্যালভিন চক্র এবং হ্যাসো-স্লেক চক্র নিয়ে একটু সামারি করে আলোচনা করেছে, আমি সেটাই তোমাদের বোঝাবো। ক্যালভিন চক্র বা C3 গতিপথ এটি কি? এটি হচ্ছে কার্বন ডাই আত্তীকরণের যে চক্রটা, সেটা হচ্ছে এখানে স্থায়ী পদার্থ হিসেবে উৎপন্ন হবে
3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন, বেনসন ও বেসাম চক্র নামে পরিচিত বা ক্যালভিন চক্র নামেও পরিচিত। এই ক্যালভিন চক্রের জন্য 1961 সালে বিজ্ঞানী ক্যালভিন নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো বলে দিলাম যে এই ক্যালভিন চক্রের সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট থিং তোমাদের বইয়ে আছে সেটি হচ্ছে স্থায়ী পদার্থটি কি। তো স্থায়ী পদার্থটি আমি আবারও বলে দিচ্ছি, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি হচ্ছে ক্যালভিন চক্র। এখন আসলো হ্যাস বা স্ল্যাক চক্র। এটি বিজ্ঞানী এমডি হ্যাস ও সিআর স্ল্যাক 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে যে একটি গতিপথ আবিষ্কার করেন সেটি হ্যাস বা স্ল্যাক চক্র নামে পরিচিত। এর আরেকটি নাম হচ্ছে C4 গতিপথ বা C4 চক্র। তো এখানে এই C4 গতিপথ বা C4 চক্রে যেটা হচ্ছে স্থায়ী পদার্থ সেটি কি? এটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে C4 গতিপথে তাহলে স্থায়ী পদার্থটি কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই C4 উদ্ভিদগুলো যে C4 গতিপথটা কোন কোন উদ্ভিদে হয়ে থাকে, এটা যদি আমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা বইয়ে দেখে থাকবে ভুট্টা, ইক্ষু, ইক্ষু অনেকে হচ্ছে আখ বলে, ভুট্টা, ইক্ষু, মুথা ঘাস, এগুলো হচ্ছে C4 গতিপথের উদাহরণ। তাহলে আমাদের এই ছিল সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। এবার আসি সালোক সংশ্লেষণের প্রভাবক। সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে সালোক সংশ্লেষণে 2 ধরনের প্রভাবক পাওয়া যায়, একটি হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটি হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবক বলতে বাহ্যিক বাইরের থেকে যা কিছু উপাদান সালোক সংশ্লেষণের কাজে লাগছে তাই তো সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হবে। এই বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে রয়েছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। তো আমি আলো নিয়ে ছোট্ট একটা আলোচনা এখানে করি, সেটি হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে আলোত্ব ভূমিকা অপরিসীম। সূর্যের আলোত্ব ভূমিকা রয়েছে, সেখানে আলোক বর্ণালীর যে বিভিন্ন আলোকগুলো রয়েছে লাল, নীল, হলুদ, সবুজ, এগুলোও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে আসছে। তো তার মধ্যে সবুজ আর হলুদ আলোতে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুবই মন্থর গতিতে হয়ে থাকে, কিন্তু লাল আলোতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুবই ত্বরান্বিত গতিতে হয়ে থাকে। আর এই আলোর যে মাত্রাটা, তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা অবশ্যই হতে হবে 400 থেকে 480 অথবা 600 থেকে 680-র মধ্যে। এর বেশি হলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা একটু কমে যেতে পারে। এবার আসলো কার্বন ডাই অক্সাইড। তোমরা তো জানো খাদ্য তৈরি, আমি ভাত খাবো, আমার মূল উপাদান হচ্ছে চাল, সেরকম উদ্ভিদ খাদ্য তৈরি করবে, খাদ্যের জন্য কার্বন ডাই অক্সাইড অবশ্যই লাগবে। কার্বন ডাই অক্সাইড না হলে তো উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতে পারছে না, শুধু পানি আর সূর্যের আলো দিয়ে তো গ্লুকোজ হবে না। তো বুঝতেই পারছো কার্বন ডাই অক্সাইডের ভূমিকাটি এখানে কত। এখন আসছে তাপমাত্রা। অতি নিম্ন তাপমাত্রায় কিংবা অতি উচ্চ তাপমাত্রায় কখনো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি যে খুব বেশি হবে তা কিন্তু না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি হওয়ার জন্য এখানে কিছু নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রার প্রয়োজন, সেটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি কোনো ক্রমে তাপমাত্রাটি চলে আসে তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি মন্থর হয়ে পড়বে, এবং 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি তাপমাত্রাটা এসে থাকে তাহলেও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি মন্থর হয়ে পড়বে। এবার পানি। কার্বন ডাই অক্সাইড যেরকম প্রয়োজন তার পাশাপাশি পানিও লাগবে শর্করা উৎপন্নের জন্য, তা না হলে কখনোই উদ্ভিদটি শর্করা উৎপন্ন করতে পারবে না। অক্সিজেন। অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায়, পরিবেশে যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে যায়। আবার একেবারেই অক্সিজেন বিহীন কোনো স্থানেও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তাই অক্সিজেনের ভূমিকা তো অবশ্যই রয়েছে, খুব বেশি হওয়া যাবে না এবং একেবারেই শূন্যও হওয়া যাবে না, একটু লিমিটেড পর্যায়ে থাকতে হবে। খনিজ পদার্থ। ক্লোরোফিলের মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। এই ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন যদি উদ্ভিদের পাতায় না যায় তাহলে কিন্তু উদ্ভিদের পাতায় ক্লোরোফিল উৎপন্ন হবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো উদ্ভিদ যে খনিজ লবণটি শোষণ করে নেয় এটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য এবং সালোক সংশ্লেষণের জন্য কতটা প্রয়োজন। আর এখানে কিছু রাসায়নিক পদার্থ থাকে, যেমন হচ্ছে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন ও বিভিন্ন ধরনের গ্যাস, যেগুলো উদ্ভিদ আমাদের বায়ুমণ্ডল থেকে পেয়ে থাকে। এগুলো কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, এগুলো কখনো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে না। তাহলে এই হচ্ছে আমাদের উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাহ্যিক উপকরণ। এবার আমরা আসলাম অভ্যন্তরীণ উপকরণে। অভ্যন্তরীণ উপকরণে আমরা যেসব দেখতে পাই, অভ্যন্তরীণ মানেই তো ভিতরের, তার মানে উদ্ভিদ দেহে যেসব উপকরণগুলো থাকবে সেগুলোই তো অভ্যন্তরীণ উপকরণ। তো এই উপকরণগুলোর মধ্যে রয়েছে ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। ক্লোরোফিল
আমি তো পূর্বেই বলেছি আমার খাবার রেডি, খাবার উপকরণ সব রেডি, এখন শুধু রান্না করতে হবে। রাঁধুনি না হলে তো রান্না অসম্ভব। এই রাঁধুনিই হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমার ক্লোরোফিল কতটা প্রয়োজন পাতার মধ্যে তোমরা বুঝতেই পারছো। রাঁধুনি না থাকলে খাবো কোথা থেকে? আমি তো রাখতে পারি না, উপাদান থেকেও খেতে পাচ্ছি না। তো ক্লোরোফিল নিয়ে তোমরা জানলে, এবার আসলে পাতার বয়স বা সংখ্যা। আচ্ছা, খুব ছোট একটি বাচ্চা কতটুকু খাবে, কতটুকু খেতে পারবে বা কতটুকুই কাজ করতে পারবে? স্বাভাবিক, সে সেভাবে কাজও করতে পারে না, খেতেও পারে না। যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের দ্বারা কি কোনো কাজ হয়? কখনো তারা কাজ করতে পারে না, কখনো তারা কাজ করতে পারে না। ঠিক তেমনি পাতার বয়স, পাতার বয়সের উপরেও ডিপেন্ড করে সালোক সংশ্লেষণ। কচি পাতা কিন্তু অত বেশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না, এবং যেসব বৃদ্ধ পাতা হয়ে গেছে, বয়স্ক পাতা হয়ে গেছে, এবং যেখানে নাইট্রোজেন পটাশিয়ামের পরিমাণ খুবই কমে গেছে, তারাও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার বাড়াতে পারে না। তাহলে অবশ্যই এখানে পাতার বয়স ও সংখ্যাটা খুবই প্রয়োজন। আর পাতার সংখ্যা যদি একটি গাছে খুব বেশি পরিমাণে হয়, তাহলে তারাই তো বেশি পরিমাণ খাদ্য উৎপন্ন করতে পারবে। আমরা 10 জন মিলে যদি একটি কাজ খুব তাড়াতাড়ি করতে পারি, 2 জন মিলে ওই কাজটি করতে আমাদের অনেক সময় লাগবে। তো অবশ্যই পাতার সংখ্যাটাও এখানে খুব বেশি ভূমিকা রাখছে। এবার আসলো শর্করার পরিমাণ। এই যে শর্করার পরিমাণ, প্রশ্ন দেখতে পারে না যে উদ্ভিদ তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করছে, তাহলে সালোক সংশ্লেষণে শর্করা কি কাজ করবে? হ্যাঁ, এখানে শর্করা কাজ করবে। উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করছে, এই শর্করাটা যদি নির্দিষ্টভাবে ভালোভাবে যদি উদ্ভিদের সর্বত্র দেহে না পৌঁছে, তাহলে তো জমা লেগে যাবে। আর জমা লেগে গেলে নতুন খাদ্য যে প্রস্তুত করব, সেটা কিভাবে করব? আমি মনে করো কোনো কিছু রান্না করছি, টেবিলের উপর রাখছি, সব রেখে দিলাম, কেউ নিয়ে যাচ্ছে না। তাহলে আমি যে নতুন করে খাদ্যটা তৈরি করে রাখবো, খাবারটা রাখবো, আমি কোথায় রাখবো? রাখার তো আমার জায়গা নেই। সো খাবারটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি তৈরি করবো না, যে করলাম না, ওগুলো যা আগে তারপরে। তো এইভাবেই হচ্ছে শর্করাটা কাজ করে থাকে। এবার আসলো পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে কিন্তু সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যায়। কেন কমে যায়? কেননা পটাশিয়াম সালোক সংশ্লেষণে অনুঘটক হিসেবে কাজ করে। ওই যে আমরা দেখেছি এডিপিতে পটাশিয়াম যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করলো, শক্তি উৎপন্ন করলো, আবার এনএডিপিতেও কিন্তু পটাশিয়াম ছিল। হ্যাঁ, তো এবার এনজাইম সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন এনজাইম প্রয়োজন। এই এনজাইমের ভূমিকাটিও সালোক সংশ্লেষণে অনেক রয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা। জানি না তোমাদের কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আরও যদি কোনো টপিকস নিয়ে তোমাদের সমস্যা থেকে থাকে, নতুন কোনো টপিকস যদি তোমরা বই খুলে দেখো যে প্রবলেম হচ্ছে, তোমাদের জানতে হবে, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের মাঝে সেটা দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।